আমাদের এবারের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পে তন্ত্রমন্ত্রের উল্লেখ থাকলেও তা আছে শুধুমাত্র গল্পের রোমাঞ্চকর পরিবেশ তৈরির খাতিরে। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া এই অডিও বুকের উদ্দেশ্য নয়। সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে ও অডিও পরিবেশনার সুবিধার্থে গল্পের ভাষায় সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। রাজশেখর বসু ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক গল্পগুলির জন্য তিনি জনপ্রিয়। ছদ্মনামের বাইরে স্বনামেও তার বেশ কিছু সাহিত্য কীর্তি রয়েছে। আমাদের এবারের নিবেদন পরশুরামের যদু ডাক্তারের পেশেন্ট গল্পটি। ডাক্তার অশ্বিনী সেন ও রমাকান্তর চরিত্রে সুপ্রতিম রায়, হরিশ চাকলাদার, জটিরাম ও পঞ্চির চরিত্রে মনিরুল দেওয়ান, ডাক্তার যদু গড়গড়ির চরিত্রে সুব্রত গুহ রায়, যদু ডাক্তারের স্ত্রী আলিম্পনা রায়, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, ক্যাপ্টেন বেনি দত্ত বিঘোর বাবার চরিত্রে গল্প পাঠে ও পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে যদু ডাক্তারের পেশেন্ট, দ্বিতীয় এবং শেষ পর্ব। এ তো ক্রিমিনাল কেস, যা করতে হয় পুলিশ করবে, আমার কিছু করবার নেই। কিন্তু আপনি যে মহা বিপদে পড়বেন। বাবা শুধু একটু হাসলেন, তারপর দেখলুম পুরুষ মুন্ডুটা পিট পিট করে তাকিয়ে ছি ছি করে বলছে, মরিনি ডাক্তার বাবু। মেয়ে মুন্ডুটাও ডাইনে বাঁয়ে একটু নড়ে উঠল। ডিসেকশন রুমে বিস্তর মরা ঘেটেছি, হরেক রকম বিভৎস লাশ দেখেছি, কিন্তু এমন ভয়ঙ্কর পিলে চমকানো ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়নি। আমি হাতকে উঠে পড়ে যাচ্ছিল। বিঘোর বাবা আমাকে ধরে ফেলে বললেন, ওহে গড়গড়ি ডাক্তার, ভয় নেই ভয় নেই, মুন্ডু কাটা গেছে, কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি। মৃত সঞ্জীবনী বিদ্যা শুনেছ? তার প্রভাবে এরা এখনো বেঁচে আছে। সেই শীতে আমার গা দিয়ে ঘাম ঝরছিল। কোন রকমে নিজেকে সামনে নিয়ে বললুম, এদের ধর কোথায় গেল? ওই যে ওই কোনাটায় কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে। বিঘোর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন, এই ধর দুটো বাঁচিয়ে রেখেছি, দেখো না তোমার ছোঁয়া লাগিয়ে। স্টেথোস্কোপের দরকার হলো না। বুকে হাত দিয়ে দেখলুম হার্ট আর লাংস ঠিক চলছে, তবে একটু ঢিমে। বিঘোর বাবাকে বললুম, ধন্য আপনার সাধনা, বিলিতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন, কিন্তু এতই যদি পারেন তবে ধর আর মুন্ডু আলাদা রেখেছেন কেন? জুড়ে দিলেই তো লাটা চুকে যায়। বিঘোর বাবা বললেন, ওটা আমার কাজ নয়। আমি মৃত সঞ্জীবনী জানি, কিন্তু খণ্ড যোজনী বিদ্যা আমার আয়ত্ত নয়। ও হলো মুচি বা ডাক্তারের কাজ। মুচি আবার লাশ ছোবে না, তার মোটরও নেই যে এই অবেলায় এত দূরে আসবে। তাই তোমাকে ডেকেছি, তুমি ধরের সঙ্গে মুন্ডু সেলাই করে দাও। আমি নিবেদন করলুম, বাইরের চামড়া সেলাই করলেই তোর গলার হাড় আর নড়ি জুড়বে না। সার্কুলেশন, রেসপিরেশন এবং স্পাইনাল কর্ডের সঙ্গে ব্রেনের যোগটা হবে কি করে? সেরিব্রেশন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়া চলবে কি করে? কেন চলবে না? দুই ভুরুর মধ্যে আজ্ঞা চক্র ঘুরছে, তাতেই পঞ্চেন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে। কাটা মুন্ডু কথা কয়েছে, সে তো তুমি নিজের কানে শুনেছ। কোনো চিন্তা নেই, তুমি সেলাই করে ফেলো। আমি বললুম,
সেলাইয়ের উপযুক্ত বাঁকা সুচ আর ক্যাটগট তো আমার সঙ্গে নেই। আর সেপসিস অর্থাৎ পচন বন্ধ করবো কি করে? তোমাকে একটা গুণ ছুঁচ আর সুতলি দড়ি দিচ্ছি, পচবার ভয় নেই। দেখছো না কাটা জায়গায় গঙ্গা মৃত্তিকা লেপন করে দিয়েছি, ওই কাদা শুদ্ধ সেলাই করে দাও। বড়ই মুশকিলে পড়া গেল। আয়োজন কিছুই নেই, অ্যাসিস্ট্যান্ট নেই, নার্স নেই, অপারেশন টেবিল নেই, আলো পর্যন্ত নেই। অথচ বিঘোরানন্দ আমাকে এমন সার্জারি করতে বলছেন যা কসমিন কালে কোথাও হয়নি। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, হয়েছিল স্যার গজানন গণেশ আর অজানন দক্ষ। আরে তারা হলেন দেবতা। আচ্ছা বেনি, আজকাল বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকম টেস্ট করাও? আগে হ্যাঁ, ব্লাড প্রেশার, ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, এক্সরে ফটো, কার্ডিওগ্রাম, এসব মামুলি রুটিন টেস্ট তো আছেই। তাছাড়া নন প্রোটিন নাইট্রোজেন, টোটাল হেভি হাইড্রোজেন, বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু, হাড়ের ইলাস্টিসিটি, দাঁতের রেডিও অ্যাক্টিভিটি, চামড়ার স্পেকট্রোগ্রাম, এসবও দেখা দরকার। তাছাড়া রোগী আর তার আত্মীয়দের ইন্টেলিজেন্স কোশ্চেন টেস্ট করতে পারলে খুব ভালো হয় স্যার। শাঁসালো পেশেন্ট হলে অন্তত 20 জন স্পেশালিস্টের রিপোর্ট নেওয়া চাই। আর গরিব পেশেন্টকে বলে দিই, উঁচু দরের চিকিৎসা তোমার সাধ্য নয় বাবু, দাতব্য হোমিওপ্যাথি খাও কি, 5 শিকের মাদুলি ধারণ। যদু ডাক্তার বললেন, আমাদের আমলে অত সব ছিল না। জিভ আর নাড়ি, থার্মোমিটার আর স্টেথোস্কোপ, এতেই যা করা। আর এই 2 পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন মানে মুন্ডুচ্ছেদ আগেই হয়ে গেছে, এখন টেস্ট করা বৃথা। যাক, তারপর যা হয়েছিল সেটা শোনো। আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিঘোরানন্দ আমার কাঁধে হাত দিয়ে বললেন, অত মাথা ঘামিও না ডাক্তার, শুধু সেলাই করে দাও, বাকিটুকু কুলকুণ্ডলিনী নিজেই করে নেবেন। আমি বললুম, বাবা ঠাকুর, ধরের সঙ্গে মুন্ডু সেলাই করা সার্জেনের কাজ নয়, থিয়েটারের বাবা মুস্তাফার কাজ। বেশ, আপনার আজ্ঞা পালন করব। কিন্তু এই দুজনের হিস্ট্রি তো বললেন না, এদের এমন দশা হলো কি করে? তখন বিঘোরানন্দ এই ইতিহাস বললেন। মেয়েটার নাম পঞ্চি, ওর বাপ হরি কামার বাঁশ বেড়াতে থাকে। পঞ্চির বিয়ে হয়েছে এই কাগমারি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে। রমাকান্ত লোকটা অতি দুর্দান্ত, দেখতে জমদূতের মতন, বদরাগী আর মাতাল। সে জমিদার বাড়িতে প্রতি বছর নবমী পুজোয় 108টা পাঁঠা, 10টা ভেড়া আর গোটা 2 মোষ এনে এক কোপে কাটে। পঞ্চি তাকে বিয়ে করতে চায়নি, তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়েছে। রমাকান্ত বজ্জাত হলেও আমাকে খুব ভক্তি করে, আমার অনেক ফরমাসও খাটে। সে পঞ্চির উপর অকথ্য অত্যাচার করত, আমি ধমক দিয়েও কিছু করতে পারিনি। এরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো। ওই যে পুরুষটার মুন্ডু দেখছো, ওর নাম জটিরাম বৈরাগী। তোর দেশের লোক নয় রে পঞ্চি? পঞ্চির মাথা উপর নিচে একটু নড়ে সাই দিলে। এই জটি ছোকরা কীর্তন গায়ে ভালো, তার জন্য নানা জায়গা থেকে ওর ডাক আসত। জটিরাম মাঝে মাঝে এই গায়ে এলে পঞ্চির সঙ্গে দেখা করত। শেষটায় দুজনের প্রেম হলো। পঞ্চির ভুরু আর ঠোঁট একটু কোঁচকে উঠল। রমাকান্ত টের পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারলে, কিন্তু তাতে কোনো ফল হলো না। তারপর গতকাল রাত 1টার সময় আমি ঘুমিয়ে আছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত। আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, সর্বনাশ করেছি বাবা ঠাকুর, এক কোপে দুটোকেই সাবার করে ফেলেছি, বাঁচান আমাকে বাবা ঠাকুর, বাঁচান। ব্যাপারটা এই, আগের দিন রমাকান্ত পঞ্চিকে বলেছিল, এই শোন,
আমি ভদ্রেশ্বর যাচ্ছি। চৌধুরী বাবুদের লোহার গেট তৈরি হবে, আমি 3-4 দিন পরে ফিরবো। তুই সাবধানে থাকিস। সব মিথ্যে কথা। রাত দুপুরে রমাকান্ত চুপি চুপি তার বাড়িতে এলো এবং আস্তে আস্তে ঘরে ঢুকে দেখলে পঞ্চি আর জটিরাম পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে। দেখেই রামদায়ের এক কোপে সে দুজনের মুন্ডু কেটে ফেললে। তারপর ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছে। আমি তখনই রমাকান্তর সঙ্গে তার বাড়ি গেল। প্রথমেই মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি আর জটিরামের সূক্ষ্ম শরীর আটকে ফেলল। তারপর রমাকান্তকে বললুম, তুই ধর দুটো কাঁধে করে আশ্রমে নিয়ে চল, মুন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি। আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধর এক জায়গায় আর মুন্ডু আরেক জায়গায় শুয়ে দিল। খণ্ড যোজনের আগে পর্যন্ত এইরকম তফাৎ করে রাখাই তান্ত্রিক পদ্ধতি। হরিশ চাকলাদার প্রশ্ন করলেন, আচ্ছা স্যার, সূক্ষ্ম শরীরেও কি দুভাগ হয়েছিল? মুন্ডু আর ধর দুটো আলাদা হয়ে বেঁচে রইল কি করে? যদু গড়গড়ি বললেন, তোমরা দেখছি কিছুই জানো না। সূক্ষ্ম শরীর ভাগ হয় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি। তার অ্যানাটমি অন্যরকম, কতকটা ওই অ্যামিবার মতন, কিন্তু ঢের বেশি ইলাস্টিক। ধর আর মুন্ডু তফাতে থাকলেও সূক্ষ্ম শরীর চিটে গুড়ের মতো বেড়ে গিয়ে দুটোতেই ভর করতে পারে। তারপর বিঘর বাবা যা বলেছিলেন সেটা শোনো। রমাকান্ত আমার পায়ে পড়ে বললে, দোহাই বাবা ঠাকুর, ফাঁসি যেতে পারবো না, আমাকে বাঁচান। আমি বললুম, তুই এক্ষুনি তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে সাফ করে ফেলবি, তোর রামদা গঙ্গায় ফেলে দিবি, আর তারপর গায়ে বয়ে থাকবি। 1 বছর পরে গায়ে ফিরতে পারিস। রমাকান্ত বললে, কিন্তু লাশের গতি কি করবেন? পুলিশ টের পেলেই তো তদারক করতে আসবে, আসামি বলে তো আপনাকেই চালান দেবে। আমি বললুম, তোকে তা ভাবতে হবে না, যা বলছি তাই করবি। যে আজ্ঞে বাবা ঠাকুর। এই বলে সে চলে গেল। আমার সেই টেলিগ্রাম পেয়ে তুমি এসেছ। এখন আর দেরি নয়, রাত 8টায় অশ্লেষা পড়বে, তার আগেই সেলাই করে ফেলো, নইলে জোড়া লাগবে না। কুঞ্চুচ আর সুতলি নিয়ে আমি সেলাই করতে যাচ্ছি, এমন সময় দেখলুম মুন্ডু দুটো ফিস ফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল। বিঘর বাবা ধমক দিয়ে বললেন, আয় পঞ্চি, যা যাসনি, আরে গেল যা, এখনো ঘাড়ের ওপর মুন্ডু বসেনি, এরই মধ্যে গলাবাজি শুরু করেছে। পঞ্চি ডাকলো, ও বাবা ঠাকুর, একবার শুনুন তো। বিঘর বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটিরামের কথা শুনলেন। তারপর আমাকে বললেন, ওহে ডাক্তার, এরা বলছে যে জটির ধরে পঞ্চির মুন্ডু আর পঞ্চির ধরে জটির মুন্ডু লাগাতে হবে। আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাই ভালো। স্তম্ভিত হয়ে আমি বললুম, এ কিরকম কথা বাবা ঠাকুর? মুন্ডু বদল হতেই পারে না। ভিয়েনা কনভেনশনে এমন কোনো স্যাংশন নেই। এরকম অপারেশন মোটেই এথিক্যাল নয়, আমাদের প্রফেশনাল কোডের একদম বাইরে। বিঘর বাবা বললেন, আরে রেখে দাও তোমার কোড। পঞ্চি যদি নিজের ধর আর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে, তবে যে আবার রমাকান্তর কবলে পড়বে। মুন্ডু বদল করলে এদের নব কলেবর হবে, কোনো গোলযোগের ভয় থাকবে না। আর একটা মস্ত লাভ এই হবে যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না। জটিরাম যদি আগে মরে, তবে তার ধর নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে, আর পঞ্চি যদি আগে মরে, তবে তার ধরটা জটির মুন্ডু নিয়ে বেঁচে থাকবে। এই পঞ্চিটা অত্যন্ত চালাক, এর মাথা থেকে এই বুদ্ধি বেরিয়েছে।
জটিরাম হচ্ছে হাদারাম। কালই আমি ভৈরব মতে এদের বিয়ে দেব। আমার আশ্রমেই এরা বাস করবে। আমি প্রশ্ন করলুম, আচ্ছা ধর আর মুন্ডু বদল হলে কে পঞ্চি কে জটিরাম তা স্থির হবে কি করে? বিগড় বাবা বললেন, মাতা হলো উত্তমাঙ্গ, মাতা অনুসারেই লোকের নাম হয়। ধর জারি হোক। বেনি দত্ত জনান্তিকে বললেন, কিন্তু গণেশ আর দুঃখের বেলায় তা হয়নি। যদু ডাক্তার বললেন, এরপর তোর আপত্তি করা চলে না। অগত্যা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হলো। অ্যানাস্থেটিক দরকার হলো না। বিগড় বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসাড় করে দিলেন, কিন্তু ভোঁতা গুণ ছুঁচ আর খসখসে পাটে সুতলি দিয়ে চামড়া তো ফোঁড়া গেল না। বিগড় বাবা বললেন, ওহে ডাক্তার, এই বিদিম থেকে রেড়ির তেল আর ছুঁচ নিয়ে সুতোয় বেশ করে মাখিয়ে নাও। তাই নিলু। লুব্রিকেট করার পর কাজটা সহজ হলো। আধ ঘন্টার মধ্যে মুন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেলল। এবার বিগড় বাবাকে বললুম, এখন এদের শরীরে তো কিছু তাজা রক্ত পুড়ে দেওয়া দরকার। অভাবে 500 শিশি গ্লুকোজ স্যালাইন, কিন্তু এই পাড়া গাঁয়ে জোগাড় হবে কি করে? যদি নেহাতি বেঁচে থাকে তবে এরপর কিছুদিন লিভার এক্সট্র্যাক্ট, ব্লাড স্পিল আর ভিগোরেজিন খাওয়াতে হবে, নলে গায়ে জোর পাবে না। বিগড় বাবা বললেন, ওসব ছাই ভস্য চলবে না বাবু। এখন এরা সমস্ত রাত ঘুমোবে। কাল সকালে জেগে উঠলে ছোলা গুড় দিয়ে খান কতক রুটি পদ্য করবে। তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে আর লঙ্কা বাটা দিয়ে কাঁকড়া চচ্চড়ি রাঁধবে। তাতেই বলবান হবে। জটিরাম আবার গাঁজা খায়, তাই না রে জটে? জটিরাম দাঁত বার করে বললে, হ্যাঁ। বিগড় বাবা বললেন, বেশ তো, কাল সকালে আমার প্রসাদী ছিলিমে 2-1 টান দিস। এখন খাওয়া চলবে না। গলার জোর পোক্ত হতে আরো 4-5 ঘন্টা সময় লাগবে। এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোঁয়া বেরিয়ে যাবে। দেখো ডাক্তার, তোমাকে ফি কিছু দেবো না। আজ তুমি যা দেখলে তারই দাম লাখ টাকা। আমি উত্তর দিলুম, তাতে কোনো সন্দেহ নেই বাবা। আমার চক্ষু কর্ণ সার্থক হয়েছে, অহংকার চূর্ণ হয়েছে, গা দিয়ে ঘাম ছুটছে, আগাপাস্তলা রোমাঞ্চিত হচ্ছে। আমি ধন্য হয়ে গেছি। এখন অনুমতি দিন আমি বাড়ি ফিরে যাই। 2 ডোজ ব্রোমাইড খেয়ে নার্ভ ঠান্ডা করে শুয়ে পড়ি। এই বলে প্রণাম করে সেই রাত্রেই কলকাতা ফিরে এলুম। ডাক্তার অশ্বিনী সেন বললেন, কিমাশ্চর্য মতো পরম। ডাক্তার হরিশ চাকলাদার বললেন, ফ্লাভার গাস্টিং মিরাকল। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, অতি খাসা। পরকীয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও নেই, আর সিম্বায়সিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির বইতেও পাওয়া যায় না। আচ্ছা স্যার, নায়ক নায়িকার তো একটা হিল্লে লাগিয়ে দিলেন, কিন্তু রমাকান্তর কি হলো? ডাক্তার যদু গড়গড়ি বললেন, শুনেছি 1 বছর পর সে চুপি চুপি বিঘড় বাবার আশ্রমে এসেছিল, কিন্তু জটি আর পঞ্চিকে দেখে ভূতপেতনি মনে করে তখনই ভয় পালিয়ে যায়। তারপর থেকে সে নিরুদ্দেশ। বেনি দত্ত বললেন, আহা, তার জন্য দুঃখ হয়। বেচারা খুন করেও বউকে শায়েস্তা করতে পারল না। নামটাই যে অপয়া। ডাইনে বাঁয়ে যেদিক থেকেই পড়ুন পাবেন রমাকান্ত কামার। আমাদের সুবল বসুও তার দুমুখ নামের জন্য উন্নতি করতে পারছেন না। আচ্ছা স্যার, তারপর আর কখনো আপনি পঞ্চি আর জটিরামকে দেখেছিলেন? দেখেছিলুম। 2 বছর পরে বিগড় বাবা একটা চিঠি লিখলেন। মাঘ সংক্রান্তির দিন জটি পঞ্চির ছেলের অন্নপ্রাশন, তুমি অবশ্যই আসবে। বাবার যখন আদেশ তখন যেতেই হলো। কি দেখলেন গিয়ে? দেখলুম বিগড় বাবা ঠিক আগের মতো লাল চেলি চোর পরে হুঁকো টানছেন। পঞ্চি তার ম্যাসকুলার মদ্দা হাতে
একটা মস্ত কুড়ুল নিয়ে কাঠ চালা করছে, আর চটিরাম রোয়াকে বসে একটা পিঁড়িতে আলপনা দিচ্ছে আর কোলের ছেলেকে দুধ খাওয়াচ্ছে। শুনলেন পরশুরামের যদু ডাক্তারের পেশেন্ট গল্পটি, দ্বিতীয় এবং শেষ পর্ব। ক্লিক অ্যাপে এমন আরো অনেক কিছু রয়েছে, দেখুন, শুনুন, সঙ্গে থাকুন।